সিপিএমও কিন্তু এই মুহূর্তে জোর কদমে প্রচার চালাচ্ছে। বাম প্রার্থী দীপু দাস ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন। পিকনিক গার্ডেন থেকে সেই ছবি তুলে ধরবেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অর্ণব, প্রচারে মূলত কোন কোন বিষয়কে জোর দিচ্ছেন বাম প্রার্থী? দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পিকনিক গার্ডেন, সেখানে কিন্তু দেওয়াল লিখন হচ্ছে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ সরকার গড়তে কসবা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দীপু দাসকে জয়ী করুন, এবং এখানে পরপর দেওয়াল লিখন চলছে। দীপু দাস আমাদের সঙ্গে রয়েছেন। দীপুদি, আপনার থেকে জানতে চাইবো, আপনি 10 বছর কলকাতা পুরসভার একসময় কাউন্সিলর ছিলেন এবং সেই অঞ্চল থেকে আজকে আপনি বিধানসভা নির্বাচনে লড়ছেন। তো এলাকাটা কতটা সুবিধা হবে এই জায়গা থেকে লড়তে? এলাকার মানুষ তো সব সময় পাশে থাকেন। আপনি যে কালকেও আপনি বিধানসভার ভোট স্বচ্ছভাবে হয় দেখবেন এলাকার মানুষের বামপন্থীদের পক্ষে। পরশুদিন যদি কলকাতা কর্পোরেশনের ভোট হয় তাও মানুষ বামপন্থীদের পক্ষে থাকবে। এখানকার মানুষ বামপন্থীদের পক্ষে, কারণ বামপন্থীরা যেভাবে এখানে মানুষের পাশে থেকে যেভাবে কাজ করে, আজকে শূন্য আমরা, তা সত্ত্বেই অঞ্চলের মানুষের যে কোনো বিপদ আপদে পাশে থাকি আমরা, মানে মানুষ আমাদের পাশে আছে। তৃণমূলের এখনো অবধি প্রার্থী তো ঘোষণা হয়ে গিয়েছে, বিজেপির এই কেন্দ্রে ঘোষণা হয়নি, কিন্তু তৃণমূল প্রার্থী হচ্ছেন জাভেদ আহমেদ খান। তার বিরুদ্ধে আপনি লড়ছেন, কিভাবে দেখছেন? না, জাভেদ বাবু আমার বয়স্ক ব্যক্তি, উনি শ্রদ্ধেয়, উনি আমার অভিভাবক বড়, কিন্তু সেটার তো বিষয় না। বিষয়টা হচ্ছে যে উনি যে এমএলএ রয়েছেন কসবা বিধানসভায়, কোনো উন্নয়ন হয়নি, কোনো উন্নয়ন হয়নি। উপরন্ত দুর্নীতিগ্রস্ত সরকারের সঙ্গে উনি দুষ্কৃতীদের যুক্ত করেছেন কসবা বিধানসভায়। ওনার কাউন্সিলরকে গুলি করতে আসেন সেই অপরাধী আজ পর্যন্ত ধরা পড়ে না। ওনার অঞ্চল 108-এ মার্টিনপাড়া প্রত্যেকটা জায়গার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট, গুলি, খুন, আগুন লাগছে, বেআইনি বাড়ি ভেঙে পড়ছে। একটা সুস্থ সুন্দর পরিবেশ ছিল কসবা বিধানসভার। আমাদের কমরেড সচিন্দা ছিলেন সেই বিধানসভার, আমাদের বিধায়ক ছিলেন, কমরেড রবীন্দ্রের বিধায়ক ছিলেন। সেই কসবা যেখান থেকে মানুষ দৌড়ে দৌড়ে কলকাতার ইস্টার্ন বাইপাস হওয়ার পর কসবাতে মানুষ এসছেন, বসবাস শুরু করেছেন, আজকে সেই কসবা অঞ্চলের মধ্যে একটা সন্ত্রাস তৈরি করেছে। আমাদের কাজ হলো দুর্নীতি এবং দুষ্কৃতি যেভাবে পাশাপাশি হাত ধরে এই সরকারটা পরিচালনা করছে তার বিরুদ্ধে দাঁড়িয়েই মানুষকে সজাগ হতে, এবং মানুষ তার পাশে থেকেই আমাদের লাল ঝান্ডাকে বেছে নেবে, আমাদের বামপন্থীদের পাশে থাকবে। এই বিধানসভাতেই এক সময় কিন্তু কাউন্সিলরের ওপর গুলি চালানোর ঘটনা চলেছিল, এবং সেই বিষয়গুলোকে সামনে রাখছেন যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, এইগুলোকে সামনে রেখেই মূলত দীপু দাস একাধিক ইস্যুকে সামনে রেখে বামেরা কিন্তু প্রচার শুরু করেছেন। সুপ্রিম কোর্টের আইপ্যাক মামলার শুনানি শুরু হয়েছে। ঠিক যেরকম কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে এবার রাজ্যের তরফে বাড়তি সময় চাওয়া হয়েছে, যার বিরোধিতা করেছে ইডি। তবে শুনানি স্থগিত করার জন্য আবেদন করেছে রাজ্য, সাড়া দিল না সুপ্রিম কোর্ট। ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিল সর্বোচ্চ আদালত। শুনানি স্থগিত করার আবেদন করা হয়েছে রাজ্যের তরফে, যেখানে সুপ্রিম কোর্টের তরফে এতে সাড়া দেওয়া হয়নি। তবে ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিয়েছে সর্বোচ্চ আদালত, এরকমই জানা যাচ্ছে। এর আগে 2 দফায় সময় চেয়েছিল ইডি, আর এবার রাজ্যের তরফে সর্বোচ্চ আদালতে সময় চাওয়া হলো, অর্থাৎ বাড়তি সময় চাইল রাজ্য, যার বিরোধিতা করেছে ইডি। শুনানি স্থগিত করার আবেদন করেছে রাজ্য, সাড়া দিল না সুপ্রিম কোর্ট। তবে ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিল সর্বোচ্চ আদালত। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী তদন্তের জায়গায় ঢুকে গেছেন, এই ঘটনা অস্বাভাবিক, এই যুক্তি দেখিয়ে রাজ্যের শুনানি আবেদন স্থগিতের বিরোধিতা সলিসিটর জেনারেলের। আপনাদেরকে আরো একবার জানাবো, আইপ্যাক মামলার শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে সর্বোচ্চ আদালতে। তবে এবার রাজ্যের তরফে বাড়তি সময় চাওয়া হয়েছে, যার বিরোধিতা করেছে ইডি। তবে শুনানি স্থগিত করার আবেদন করেছে রাজ্য, সেখানে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিল সর্বোচ্চ আদালত। তবে তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী তদন্তের জায়গায় ঢুকে গেছেন, এই ঘটনা অস্বাভাবিক, এই যুক্তি দেখিয়ে রাজ্যের শুনানি আবেদন স্থগিতের বিরোধিতা করেছেন সলিসিটর জেনারেল। এর আগে আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করেছিল ইডি, যেখানে বলা হয়েছিল নথি নেওয়ার আগে কোনো তদন্তকারী আধিকারিকের অনুমতি নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে নথিগুলি নিয়ে যাওয়া হয়েছে তা তৃণমূলের নাকি কয়লা পাচারে, সে সম্পর্কে নিশ্চিত করা যাচ্ছে না। ইডির অফিসারদের কাছে শুধু দল সংক্রান্ত তথ্য নেওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। উপস্থিত ইডি অফিসাররা তাতে আপত্তি করেননি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইল ডিভাইস নেওয়ার অনুমতি দেন। অর্থাৎ এর আগে ইডি এই কথাগুলোই জানিয়েছিল। তবে এবার রাজ্যের তরফে, অর্থাৎ আজকে যে আইপ্যাক মামলার শুনানি শুরু হলো, সেখানে বাড়তি সময় চাইল রাজ্য।
শুনানি স্থগিত করারও আবেদন করেছে রাজ্য, তবে তাতে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিল সর্বোচ্চ আদালত। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী তদন্তের জায়গায় ঢুকে গেছেন, এই ঘটনা অস্বাভাবিক। এই যুক্তি দেখিয়ে রাজ্যের শুনানির আবেদন স্থগিতের বিরোধিতা সলিসিটর জেনারেলের। এর আগে দু দফায় ইডির তরফে সময় চাওয়া হয়েছিল, আমরা জানি এই আইপ্যাক মামলার শুনানিতে। আর এবার রাজ্যের তরফে বাড়তি সময় চাওয়া হয়েছে, যার বিরোধিতা করেছে ইডি। তবে ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিল সর্বোচ্চ আদালত। সলিসিটর জেনারেল যে যুক্তি দেখিয়ে রাজ্যের শুনানির আবেদন স্থগিতের বিরোধিতা করেছে তা হলো যে তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী তদন্তের জায়গায় ঢুকে গেছেন, এই ঘটনা অস্বাভাবিক। এই ধরনের আবেদন শুনতে পারে 5 বিচারপতির বেঞ্চ। তবে এর আগে ঠিক যেরকম তথ্য আপনাদের সামনে বলছিলাম, যে যেখানে বলা হয়েছিল যে নথি নেওয়ার আগে কোনো তদন্তকারী আধিকারিকের অনুমতি নেননি মুখ্যমন্ত্রী। ইডি বলেছিল যে নথিগুলি নিয়ে যাওয়া হয়েছে তা তৃণমূলের নাকি কয়লা পাচারের, সেই সম্পর্কে নিশ্চিত করা যাচ্ছে না। ইডির অফিসারদের কাছে শুধু দল সংক্রান্ত তথ্য নেওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। উপস্থিত ইডি অফিসাররা তাতে আপত্তি করেননি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইল ডিভাইস নেওয়ার অনুমতি দেন। 3রা ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া হলফনামায় এই দাবি করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর হলফনামার জবাব দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে যেরকম আপনাদের বলছিলাম যে 2 দফায় সময় চেয়েছিল ইডি, তবে এবার বাড়তি সময় চাইল রাজ্য সরকার, যার বিরোধিতা করলো ইডি। শুনানি স্থগিত করার আবেদন করা হয়েছে রাজ্যের তরফে, যেখানে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। তবে ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিল সর্বোচ্চ আদালত। আর যেদিন আইপ্যাকের তল্লাশি অর্থাৎ প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলছিল, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন, সেদিন আমাদের মনে আছে। আর তখন প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আরো একবার। So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, Sector 5, I am going there also. They raided my IT sector office to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই এই আইপ্যাক মামলার শুনানি শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে, এবার রাজ্যের তরফে বাড়তি সময় চাওয়া হয়েছে, যার বিরোধিতা করেছে ইডি। তবে শুনানি স্থগিত করার আবেদন করেছে রাজ্য, কিন্তু তাতে সুপ্রিম কোর্ট সাড়া দেয়নি। তবে ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিয়েছে সর্বোচ্চ আদালত। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী তদন্তের জায়গায় ঢুকে গেছেন, এই ঘটনা অস্বাভাবিক। এই যুক্তি দেখিয়ে রাজ্যের শুনানির আবেদন স্থগিতের বিরোধিতা সলিসিটর জেনারেলের। এই ধরনের আবেদন শুনতে পারে 5 বিচারপতির বেঞ্চ। এই আবেদন নিয়ে সিদ্ধান্ত নিতে পারে 5 বিচারপতির বেঞ্চ। সুপ্রিম কোর্টের সওয়াল রাজ্যের আইনজীবী শ্যাম দিওয়ানের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।